কইরে আমরা তফসিল ঘোষণা নির্বাচন নিয়ে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আমরা যেমন ভেবেছিলাম যে তফসিল ঘোষণা পর বা নির্বাচন নিয়ে সব আশঙ্কা সব অনিশ্চয়তা দূর হয়ে যাবে, কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়ার, ভোট হতে না দেওয়ার ষড়যন্ত্র যে বহাল, অনেকে এই ধরনের নানা আলামত দেখতে পাচ্ছেন। তবে আমার কাছে মনে হচ্ছে যে ইলেকশনটা সবসময় ঠিক সময়ের মধ্যেই হবে। আপনার কাছে কি মনে হয়, পশ্চিমা কূটনীতিক সহ অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে এই ইলেকশন নিয়ে জানতে চাইছেন এটা ঠিকমতো হবে কিনা, কবে হলে কখন হবে? আপনার মনে এরকম কোনো শঙ্কা বা ইয়া আছে কিনা? এখনো পর্যন্ত যে পরিস্থিতি আছে বা যতটুকু তথ্য আমার চারিদিক থেকে আছে, সেইগুলি যদি বহাল থাকে, নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখি না। যদিও আপনি নিজেই বলেছেন, আমি একমত, যে নির্বাচন যাতে না হয় তার জন্য অনেক শক্তি অনেক জায়গা থেকে আপনার তৎপর রয়েছে। আমার মনে হয় যে এই শক্তি ক্রমশই দুর্বল হতে থাকবে। এখন নির্বাচনটা ঠিক কিভাবে হবে, তার কোয়ালিটিটা ভালো হবে কি হবে না, এইটা নির্ভর করবে তো এন্টায়ার রাষ্ট্র প্রশাসনের উপর, সরকারের উপর, এবং ওই রাষ্ট্র প্রশাসনের উপর নির্বাচন কমিশনের নেতৃত্ব, কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণের উপর। সেইটা আরো কয়েকদিন পরে বসে যাবে। তারা তো বক্তৃতা দিচ্ছেন, তাদেরকে ডেকে তুলছেন, হ্যাঁ, সক্রিয় হতে বলছেন, এবং রাজনৈতিক দলগুলোকে কতটুকু সহযোগিতা করে তার উপর। কিন্তু ঝুঁকি আছে, অর্থাৎ নির্বাচনটা যাতে সুন্দর না হয় তার জন্য অনেক মহল আপনার চেষ্টা করবে। তো এইটা বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জায়গাটা সবাইকে আপনার সম্মিলিতভাবে যদি মোকাবেলা করতে পারে তাহলে আরেকটা জিনিস হবে। তবে এর আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে তারেক রহমান ফিরে আসার মধ্য দিয়ে কি হবে কি হবে না। এইটা তারেক রহমান ফিরে আসার মধ্য দিয়ে আমি মনে করি তার নিজস্ব রাজনৈতিক দলের কিছু উপকার হবে। আর এই যে ব্যক্তিতন্ত্র, মানে তিনি ফিরে আসছেন, এইটার কারণেই কেবলমাত্র বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, এইটা আমি বিশ্বাস করি না। নির্ভর করবে তিনি কতটা গণতান্ত্রিকভাবে তার রাজনৈতিক দল চালান, তিনি যদি নির্বাচিত হয়েছেন কতটা গণতান্ত্রিক মানস নিয়ে তিনি আইন প্রণয়ন করেন, এবং যদি তিনি সরকার গঠন করবার জায়গায় পৌঁছান কতটুকু গণতান্ত্রিকতা তিনি চর্চা করেন তার উপর। এই যে ইতিহাসের কাল্ট নির্মাণ করার যে একটা প্রচেষ্টা হচ্ছে, সেখানে আমি ইন্ধন দিতে রাজি নই বা ওইটার অংশ হতে রাজি নই। আমার কিন্তু এই বিষয়টা নিয়ে আরেকটা প্রশ্ন ছিল কবির ভাই, নানা রকম বিশ্লেষণে এই সরকারকে সব মানে দুর্বল সরকার মনে হচ্ছে, দুর্বল থেকে ওই সরকার আরো দুর্বল হচ্ছে, মানে তার যে গ্রিপ, সেই গ্রিপ আরো আলগা, মুঠি আরো আলগা হচ্ছে। তারেক রহমান সাহেব দেশে ফিরলে এই মুঠি কি আরো আলগা হবে? মানে এই 2 মাস কি এই সরকারের পক্ষে একটা সরকার চালাইতে গেলে যেরকম নিয়ন্ত্রণ বা ইয়া থাকা দরকার, সক্ষমতা থাকা দরকার, সেটা কি আরো কমবে? আপনার কি মনে হয়? ওই যে আমি আগে বলছিলাম যে এখনো পর্যন্ত উপাদানগুলি মনে আছে, এই উপাদানটা একটু ব্যাখ্যা করি তাহলেই হবে ছোট করে। তিনটা শক্তির প্রতীক হিসেবে এখানে উপস্থিত আছেন সরকারের বা সরকারের দিক থেকে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দলগুলোর তরফ থেকে প্রধানত বিএনপির তারেক রহমান, এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সেনা প্রধান। এই তিনটা শক্তি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা তারা কেন গুরুত্বপূর্ণ হওয়া উচিত কিনা সেটার আরেকটা তর্ক। আমি তো এই যে রাষ্ট্র ব্যবস্থাকে অগণতান্ত্রিক মনে করি। এই রাষ্ট্র পার্টি আমি চাই না, নতুন গণতান্ত্রিক রাষ্ট্র চাই, সেটা একটা আরেক আলাপ। প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনের জন্য এই তিনটা ফ্যাক্টর যদি এক থাকে তাহলে নির্বাচনটা হবে। ফলে আমি মনে করি অধ্যাপক ইউনূস, তারেক রহমান এবং জেনারেল ওয়াকার, এই তিনজনের মধ্যে যদি একটা ভালো সমঝোতা থাকে, এই সমঝোতারা যখন সমাজ টের পাবে, অপরাপর শক্তিগুলি যখন টের পাবে, তখনই নির্বাচন বিরোধী তৎপরতা দুর্বল হয়ে আসবে। আবার সেইখানেই আবার নির্বাচন কমিশনও ওই প্রশাসনের উপর তার কর্তৃত্ব চর্চার জন্য আপনার শক্তিমান হবে। ফলে এই কারণেই বলছি যে এদের মধ্যে যাতে ভাঙন ধরে সেটাও চেষ্টা করার লোকজন আছে। এটা আমরা মাঝে মধ্যে নানান লক্ষণ দেখি। ইউনূস সাহেব যদি নির্বাচনটা সত্যিকার অর্থে করতে চান, অর্থাৎ তার যে সমস্ত লোকেরা নির্বাচনটাকে প্রলম্বিত করে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চান, অথবা ক্ষমতার বাইরের যারা
এই ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের রাজনীতিকে এগিয়ে নিতে চান, তাদেরকে যদি নিয়ন্ত্রণে আনতে পারেন এবং অন্য দুইটা ফ্যাক্টরের সঙ্গে একটা সমঝোতার মধ্য দিয়ে ইলেকশনটা করার উদ্যোগ নেন, তাহলে সফল হবে। তা নাহলে বাংলাদেশের কপালে আরো অনেক দুর্ভোগ থাকবে। আমার মনে হয় না যে তারা এই তিন পক্ষে এটা বুঝতে পারবেন এবং বাংলাদেশের মানুষকে এই দুর্ভোগের মধ্যে ফেলবেন না। আমার সর্বশেষ প্রশ্ন, অনেকেই বলতেছেন যে এই দেশের সরকারে যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ আসলে বিদেশে আশ্রয় নিতে হবে, কেউকে পালিয়ে যেতে হবে, এটা অনেকে মানে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশি ইনফ্লুয়েন্সারের পক্ষ থেকে বলা হয়েছে, নানা লোকদের পক্ষ থেকে বলা হয়েছে। আপনার কি এরকম কোনো কিছু মনে হয়? আমার প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হস্তান্তরের পরে কি তার যে স্বাভাবিক কার্যকর্মগুলি সেগুলি করতে পারবেন, তার উপদেষ্টারা করতে পারবেন? কেন আমি এই প্রশ্নটা করতেছি, কারণ আমারও শেষ দিকে মনে হইতো, শেষ দিকে না, শেষ 2-3-4 বছরে মনে হইতো যে শেখ হাসিনার জন্য কোনো এক্সিট প্ল্যান নাই। এইটাও ওনাকে আসলে অনেক দুর্বল, আপাত দুর্বল, কিন্তু অন্যান্য জায়গায় অনেক নিষ্ঠুর করে তুলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদেরও কি এই ভয় আসে কিনা যে এক্সিটটা? আমার এখন তারা যদি মোটামুটি সুষ্ঠুভাবে একটা নির্বাচন করে দিতে পারেন, হ্যাঁ, তাহলে মানুষ আর কে ওই ইউনূস সরকারের মধ্যে ছিল এটা মনেও রাখবে না। এবং তারা যে অদক্ষ, এই অদক্ষতা মানুষ এখন মেনে নিয়েছে। কেবলমাত্র অদক্ষতার কারণে হ্যাঁ তাদেরকে কেউ হুমকির মধ্যে ফেলবে আমার মনে হয় না। কিন্তু এদের মধ্যে যদি কারোর কোনো দুর্নীতিগ্রস্ততার প্রমাণ যদি বেরিয়ে যায়, হ্যাঁ, তাহলে মানুষ তাদেরকে শান্তিতে থাকতে দিবে না, এটুকু আমি বলতে পারি। কারণ কি, সবার কাছ থেকে মানুষ একই জিনিস আশা করে না। হ্যাঁ, তার অন্তত ধরে নিয়েছে যে এটা ব্যক্তিগতভাবে তারা সৎ লোক। অদক্ষতা থাকতে পারে, অপরিণামদর্শিতা থাকতে পারে, ফলে তাদের অদক্ষতার জন্য মানুষ রেগে তাদেরকে আক্রমণ করবে, এইটা আমি মনে করি না। হ্যাঁ, কিন্তু দুর্নীতিগ্রস্ততার প্রমাণ পেলে মানুষ কিন্তু তাদের ছেড়ে দিবে না। কবির ভাই, একটা বোনাস প্রশ্ন প্লিজ, আপনি খালি আমাকে এই বোনাস প্রশ্নটার জবাব দেন। আপনি তো অনেকভাবে কানেক্টেড, আমি জানি না আপনি এটা উত্তর দিবেন কিনা। আমরা জানি যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক একজন বিশেষ সহকারী আছেন, উনার পদমর্যাদাও নাকি মন্ত্রীর সমান। এই ক্ষেত্রে উনাদের দায়িত্ব কি বন্টন করা আছে? মানে উনারা কে কোন কাজটা করবেন, বা মানে এইটা কি আপনার জানা আছে? মানে কে কার বস, বা কে কার কি কোন কাজ, মানে কে উপরে কে? পরিষ্কারভাবে বন্টন করা নাই। এবং ওনারা দুইজনই একজন আরেকজনের কাছে রিপোর্ট করেন না, দুইজনই রিপোর্ট করেন প্রধান উপদেষ্টার কাছে। এই দুইজন কে নেওয়ার অর্থ হইলে যে প্রথম জনের উপরে প্রধানমন্ত্রীর নিশ্চয়ই আস্থার অভাব, হ্যাঁ, সেইটার কারণে তাদের ভেতরকার টেনশন আছে। এটা একটা বিরাট প্রসঙ্গ। কিন্তু এই যে এখানে সমন্বয়হীনতা আছে, অদক্ষতা আছে, অঙ্গীকারের অভাব আছে, বুঝবার সমস্যা আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যাই না বুঝা এরকম সেনসিটিভ একটা পোস্টে দুইটা লোককে রাখছে, মানে এটা যাই না বুঝা। এবং মানে আপনি বলছেন জেনে এবং বুঝে করছে, আমি খুব নিশ্চিত নই জেনে এবং বুঝে করেছেন কিনা। একটু বুঝ না থাকলে তো আরো সমস্যা করবে ভাই, মানে তো মহা মুসিবত, আমরা জানি না। তো করবে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে অনেকক্ষণ ছিলেন, মানে যতটুকু সময় আমরা আপনার কাছে চেয়ে নিয়েছিলাম তার থেকেও একটু বেশি সময় আপনি থাকলেন। আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলেন, নাহলে আমার আর কিছু বলার নেই, আমরা অনুষ্ঠান শেষ করি। জি, দর্শকদের জন্য প্রথমে হচ্ছে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই তাদের ধৈর্যের জন্য। বাংলাদেশ একটা ক্রান্তিকালীন অবস্থার মধ্যে আছে, এইখান থেকে একটা ইতিবাচক উত্তরণের জন্য আমাদেরকে ঠান্ডা মাথায় আপনার অনেক ধৈর্যের সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে চিন্তাশীলতা, চিন্তা করতে হবে, চিন্তার বিশ্লেষণগুলো নিজেদের মধ্যে বিকশিত করতে হবে। কেবলমাত্র গালাগাল কিংবা প্রশংসা এটা পুরো সমাজকে উপকার করে না। আপনারা এটা মনে রাখলে খুশি হব। অনেক ধন্যবাদ আপনাদের। আমরা তফসিল ঘোষণা নির্বাচন নিয়ে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আমরা যেমন ভেবেছিলাম যে তফসিল ঘোষণা পর বা নির্বাচন নিয়ে সব আশঙ্কা, সব অনিশ্চয়তা দূর হয়ে যাবে, কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়ার, ভোট হতে না দেওয়ার ষড়যন্ত্র যে বহাল, অনেকে এই ধরনের নানা আলামত দেখতে পাচ্ছেন। তবে আমার কাছে মনে হচ্ছে যে ইলেকশনটা সবসময় ঠিক সময়ের মধ্যেই হবে। আপনার কাছে কি মনে হয়? পশ্চিমা কূটনীতিক সহ অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে এই ইলেকশন নিয়ে জানতে চাইছেন এটা ঠিকমতো হবে কিনা, কবে হলে কখন হবে। আপনার মনে এরকম কোনো শঙ্কা বা ইয়া আছে কিনা?
এখনো পর্যন্ত যে পরিস্থিতি আছে বা যতটুকু তথ্য আমার চারিদিক থেকে আছে, সেইগুলি যদি বহাল থাকে, নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখি না। যদিও আপনি নিজেই বলেছেন, আমি একমত, যে নির্বাচন যাতে না হয় তার জন্য অনেক শক্তি অনেক জায়গা থেকে আপনার তৎপর রয়েছে। আমার মনে হয় যে এই শক্তি ক্রমশই দুর্বল হতে থাকবে। এখন নির্বাচনটা ঠিক কিভাবে হবে, তার কোয়ালিটিটা ভালো হবে কি হবে না, এইটা নির্ভর করবে তো এন্টায়ার রাষ্ট্র প্রশাসনের উপর, সরকারের উপর, এবং ওই রাষ্ট্র প্রশাসনের উপর নির্বাচন কমিশনের নেতৃত্ব, কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণের উপর। সেইটা আরো কয়েকদিন পরে বোঝা যাবে। তারা তো বক্তৃতা দিচ্ছেন, তাদেরকে ডেকে তুলছেন, হ্যাঁ, সক্রিয় হতে বলছেন, এবং রাজনৈতিক দলগুলোকে কতটুকু সহযোগিতা করে তার উপর। কিন্তু ঝুঁকি আছে, অর্থাৎ নির্বাচনটা যাতে সুন্দর না হয় তার জন্য অনেক মহল আপনার চেষ্টা করবে। তো এইটা বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জায়গাটা সবাইকে আপনার সম্মিলিতভাবে যদি মোকাবেলা করতে পারে তাহলে আর পেজ হবে। তবে এর আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে তারেক রহমান ফিরে আসার মধ্য দিয়ে কি হবে কি হবে না। এইটা তারেক রহমান ফিরে আসার মধ্য দিয়ে আমি মনে করি তার নিজস্ব রাজনৈতিক দলের কিছু উপকার হবে। আর এই যে ব্যক্তিতন্ত্র, মানে তিনি ফিরে আসছেন, এইটার কারণেই কেবলমাত্র বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, এইটা আমি বিশ্বাস করি না। নির্ভর করবে তিনি কতটা গণতান্ত্রিকভাবে তার রাজনৈতিক দল চালান, তিনি যদি নির্বাচিত হয়েছেন কতটা গণতান্ত্রিক মানস নিয়ে তিনি আইন প্রণয়ন করেন, এবং যদি তিনি সরকার গঠন করবার জায়গায় পৌঁছেন কতটুকু গণতান্ত্রিকতা তিনি চর্চা করেন তার উপর। এই যে ইতিহাসের কাল্ট নির্মাণ করার যে একটা প্রচেষ্টা হচ্ছে, সেখানে আমি ইন্ধন দিতে রাজি নই বা ওইটার অংশ হতে রাজি নই। কাল্ট দিয়ে কিছু হয় না। আমার কিন্তু এই বিষয়টা নিয়ে আরেকটা প্রশ্ন ছিল, কবির ভাই, নানা রকম বিশ্লেষণে এই সরকারকে সব মানে দুর্বল সরকার মনে হচ্ছে, দুর্বল থেকে ওই সরকার আরো দুর্বল হচ্ছে, মানে তার যে গ্রিপ, সেই গ্রিপ আরো আলগা, মুঠি আরো আলগা হচ্ছে। তারেক রহমান সাহেব দেশে ফিরলে এই মুঠি কি আরো আলগা হবে? মানে এই 2 মাস কি এই সরকারের পক্ষে, একটা সরকার চালাইতে গেলে যেরকম নিয়ন্ত্রণ বা থাকা দরকার, সক্ষমতা থাকা দরকার, সেটা কি আরো কমবে? আপনার কি মনে হয়? ওই যে আমি আগে বলছিলাম যে এখনো পর্যন্ত উপাদানগুলি মনে আছে, এই উপাদানটা একটু ব্যাখ্যা করি তাহলেই হবে ছোট করে। তিনটা শক্তির প্রতীক হিসেবে এখানে উপস্থিত আছেন সরকারের বা সরকারের দিক থেকে প্রফেসর ইউনূস, প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দলগুলোর তরফ থেকে প্রধানত বিএনপির তারেক রহমান, এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সেনা প্রধান। এই তিনটা শক্তি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা তারা কেন গুরুত্বপূর্ণ হওয়া উচিত কিনা সেটার আরেকটা তর্ক। আমি তো এই যে রাষ্ট্র ব্যবস্থাকে অগণতান্ত্রিক মনে করি। এই রাষ্ট্র পার্টি আমি চাই না নতুন গণতান্ত্রিক রাষ্ট্রটাই, সেটা একটা আরেক আলাপ। প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনের জন্য এই তিনটা ফ্যাক্টরস যদি এক থাকে তাহলে নির্বাচনটা হবে। ফলে আমি মনে করি অধ্যাপক ইউনূস, তারেক রহমান এবং জেনারেল ওয়াকার, এই তিনজনের মধ্যে যদি একটা ভালো সমঝোতা থাকে, এই সমঝোতারা যখন সমাজ টের পাবে, অপরাপর শক্তিগুলি যখন টের পাবে, তখনই নির্বাচন বিরোধী তৎপরতা দুর্বল হয়ে আসবে। আবার সেইখানেই আবার নির্বাচন কমিশনও ওই প্রশাসনের উপর তার কর্তৃত্ব চর্চার জন্য আপনার শক্তিমান হবে। ফলে এই কারণেই বলছি যে এদের মধ্যে যাতে ভাঙন ধরে সেটাও চেষ্টা করার লোকজন আছে। এটা আমরা মাঝে মধ্যে নানান লক্ষণ দেখি। ইউনূস সাহেব যদি নির্বাচনটা সত্যিকার অর্থে করতে চান, অর্থাৎ তার যে সমস্ত লোকেরা নির্বাচনটাকে প্রলম্বিত করে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চান, অথবা ক্ষমতার বাইরের যারা এই ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের রাজনীতিকে এগিয়ে নিতে চান, তাদেরকে যদি নিয়ন্ত্রণে আনতে পারেন এবং অন্য দুইটা ফ্যাক্টরের সঙ্গে একটা সমঝোতার মধ্য দিয়ে ইলেকশনটা করার উদ্যোগ নেন, তাহলে সফল হবে। তা নাহলে বাংলাদেশের কপালে আরো অনেক দুর্ভোগ থাকবে। আমার মনে হয় না যে তারা এই তিন পক্ষে এটা বুঝতে পারবেন এবং বাংলাদেশের মানুষকে এই দুর্ভোগের মধ্যে ফেলবেন না।
আমার সর্বশেষ প্রশ্ন, অনেকেই বলতেছেন যে এই দেশে সরকারে যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ আসলে বিদেশে আশ্রয় নিতে হবে, কেউকে পালিয়ে যেতে হবে, এটা অনেকে মানে কি মানে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশি ইনফ্লুয়েন্সারের পক্ষ থেকে বলা হয়েছে, নানা লোকদের পক্ষ থেকে বলা হয়েছে। আপনার কি এরকম কোনো কিছু মনে হয়? আমার প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হস্তান্তরের পরে কি তার যে স্বাভাবিক কার্যকর্মগুলি সেগুলি করতে পারবেন, তার উপদেষ্টারা করতে পারবেন? কেন আমি এই প্রশ্নটা করতেছি, কারণ আমারও শেষ দিকে মনে হইতো, শেষ দিকে না, শেষ 2-3-4 বছরে মনে হইতো যে শেখ হাসিনার জন্য কোনো এক্সিট প্ল্যান নাই। এইটাও ওনাকে আসলে অনেক দুর্বল, আপাত দুর্বল, কিন্তু অন্যান্য জায়গায় অনেক নিষ্ঠুর করে তুলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদেরও কি এই ভয় আসে কিনা যে এক্সিটটা? আমার এখন তারা যদি মোটামুটি সুষ্ঠুভাবে একটা নির্বাচন করে দিতে পারেন, হ্যাঁ, তাহলে মানুষ আর কে ওই ইউনূস সরকারের মধ্যে ছিল এটা মনেও রাখবে না। এবং তারা যে অদক্ষ, এই অদক্ষতা মানুষ এখন মেনে নিয়েছে। কেবলমাত্র অদক্ষতার কারণে হ্যাঁ তাদেরকে কেউ হুমকির মধ্যে ফেলবে আমার মনে হয় না। কিন্তু এদের মধ্যে যদি কারোর কোনো দুর্নীতিগ্রস্ততার প্রমাণ যদি বেরিয়ে যায়, হ্যাঁ, তাহলে মানুষ তাদেরকে শান্তিতে থাকতে দিবে না, এইটুকু আমি বলতে পারি। কারণ কি, সবার কাছ থেকে মানুষ একই জিনিস আশা করে না। হ্যাঁ, তার অন্তত ধরে নিয়েছে যে এটা ব্যক্তিগতভাবে তার সৎ লোক। অদক্ষতা থাকতে পারে, অপরিণামদর্শিতা থাকতে পারে, ফলে তাদের অদক্ষতার জন্য মানুষ রেগে তাদেরকে আক্রমণ করবে, এইটা আমি মনে করি না। হ্যাঁ, কিন্তু দুর্নীতিগ্রস্ততার প্রমাণ পেলে মানুষ কিন্তু তাদের ছেড়ে দিবে না। কবির ভাই, একটা বোনাস প্রশ্ন প্লিজ, আপনি খালি আমাকে এই বোনাস প্রশ্নটার জবাব দেন। আপনি তো অনেকভাবে কানেক্টেড, আমি জানি না আপনি এটা উত্তর দিবেন কিনা। আমরা জানি যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক একজন বিশেষ সহকারী আছেন, উনার পদমর্যাদাও নাকি মন্ত্রীর সমান। এই ক্ষেত্রে উনাদের দায়িত্ব কি বন্টন করা আছে? মানে উনারা কে কোন কাজটা করবেন, বা মানে মানে এইটা কি আপনার জানা আছে? মানে কে কার বস, বা কে কার কি কোন কাজ, মানে কে উপরে কে? পরিষ্কারভাবে বন্টন করা নাই। এবং ওনারা দুইজনই একজন আরেকজনের কাছে রিপোর্ট করেন না, দুইজনই রিপোর্ট করেন প্রধান উপদেষ্টার কাছে। এই দুইজন কে নেওয়ার অর্থ হইলে যে প্রথম জনের উপরে প্রধানমন্ত্রীর নিশ্চয়ই আস্থার অভাব, হ্যাঁ, সেইটার কারণে তাদের ভেতরকার টেনশন আছে। এটা একটা বিরাট প্রসঙ্গ। কিন্তু এই যে এখানে সমন্বয়হীনতা আছে, অদক্ষতা আছে, অঙ্গীকারের অভাব আছে, বুঝবার সমস্যা আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যাই না বুঝা এরকম সেনসিটিভ একটা পোস্টে দুইটা লোককে রাখছে, মানে এটা যাই না বুঝা। এবং মানে আপনি বলছেন জেনে এবং বুঝে করছে, আমি খুব নিশ্চিত নই জেনে এবং বুঝে করেছেন কিনা। একটু বুঝ না থাকলে তো আরো সমস্যা করি ভাই, মানে তো মহা মুসিবত, আমরা জানি না। তো করবে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে অনেকক্ষণ ছিলেন, মানে যতটুকু সময় আমরা আপনার কাছে চেয়ে নিয়েছিলাম তার থেকেও একটু বেশি সময় আপনি থাকলেন। আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলেন, নাহলে আমার আর কিছু বলার না, আমরা অনুষ্ঠান শেষ করি। জি, দর্শকদের জন্য প্রথমে হচ্ছে এতক্ষণ যারা যারা ছিলেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই তাদের ধৈর্যের জন্য। বাংলাদেশ একটা ক্রান্তিকালীন অবস্থার মধ্যে আছে, এইখান থেকে একটা ইতিবাচক উত্তরণের জন্য আমাদেরকে ঠান্ডা মাথায় আপনার অনেক ধৈর্যের সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে চিন্তাশীলতা, চিন্তা করতে হবে, চিন্তার বিশ্লেষণগুলো নিজেদের মধ্যে বিকশিত করতে হবে। কেবলমাত্র গালাগাল কিংবা প্রশংসা এটা পুরো সমাজকে উপকার করে না। আপনারা এটা মনে রাখলে খুশি হব। অনেক ধন্যবাদ আপনাদের। কইরে, আমরা তফসিল ঘোষণা, নির্বাচন নিয়ে আপনাকে একটু প্রশ্ন করতে চাই। যে আমরা যেমন ভেবেছিলাম যে তফসিল ঘোষণা পর বা নির্বাচন নিয়ে সব আশঙ্কা, সব অনিশ্চয়তা দূর হয়ে যাবে, কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়ার, ভোট হতে না দেওয়ার ষড়যন্ত্র যে বহাল, অনেকে এই ধরনের নানা আলামত দেখতে পাচ্ছেন। তবে আমার কাছে মনে হচ্ছে যে ইলেকশনটা সবসময় ঠিক সময়ের মধ্যেই হবে। আপনার কাছে কি মনে হয়? পশ্চিমা কূটনীতিক সহ অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে এই ইলেকশন নিয়ে জানতে চাইছেন এটা ঠিকমতো হবে কিনা, কবে হলে কখন হবে। আপনার মনে এরকম কোনো শঙ্কা বা ইয়া আছে কিনা? এখনো পর্যন্ত যে পরিস্থিতি আছে বা যতটুকু তথ্য আমার চারিদিক থেকে আছে, সেইগুলি যদি বহাল থাকে, নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখি না। যদিও আপনি নিজেই বলেছেন, আমি একমত, যে নির্বাচন যাতে না হয় তার জন্য অনেক শক্তি অনেক জায়গা থেকে আপনার তৎপর রয়েছে। আমার মনে হয় যে এই শক্তি ক্রমশই দুর্বল হতে থাকবে। এখন নির্বাচনটা ঠিক কিভাবে হবে
তার কোয়ালিটিটা ভালো হবে কি হবে না, এইটা নির্ভর করবে তো এন্টায়ার রাষ্ট্র প্রশাসনের উপর, সরকারের উপর, এবং ওই রাষ্ট্র প্রশাসনের উপর নির্বাচন কমিশনের নেতৃত্ব, কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণের উপর। সেইটা আরো কয়েকদিন পরে বোঝা যাবে। তারা তো বক্তৃতা দিচ্ছেন, তাদেরকে ডেকে তুলছেন, হ্যাঁ, সক্রিয় হতে বলছেন, এবং রাজনৈতিক দলগুলোকে কতটুকু সহযোগিতা করে তার উপর। কিন্তু ঝুঁকি আছে, অর্থাৎ নির্বাচনটা যাতে সুন্দর না হয় তার জন্য অনেক মহল আপনার চেষ্টা করবে। তো এইটা বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জায়গাটা সবাইকে আপনার সম্মিলিতভাবে যদি মোকাবেলা করতে পারে তাহলে আর পেজ হবে। তবে এর আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে তারেক রহমান ফিরে আসার মধ্য দিয়ে কি হবে কি হবে না। এইটা তারেক রহমান ফিরে আসার মধ্য দিয়ে আমি মনে করি তার নিজস্ব রাজনৈতিক দলের কিছু উপকার হবে। আর এই যে ব্যক্তিতন্ত্র, মানে তিনি ফিরে আসছেন, এইটার কারণেই কেবলমাত্র বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, এইটা আমি বিশ্বাস করি না। নির্ভর করবে তিনি কতটা গণতান্ত্রিকভাবে তার রাজনৈতিক দল চালান, তিনি যদি নির্বাচিত হয়ে আসেন কতটা গণতান্ত্রিক মানস নিয়ে তিনি আইন প্রণয়ন করেন, এবং যদি তিনি সরকার গঠন করবার জায়গায় পৌঁছান কতটুকু গণতান্ত্রিকতা তিনি চর্চা করেন তার উপর। এই যে ইতিহাসের কাল্ট নির্মাণ করার যে একটা প্রচেষ্টা হচ্ছে, সেখানে আমি ইন্ধন দিতে রাজি নই বা ওইটার অংশ হতে রাজি নই। কাল্ট দিয়ে কিছু হয় না। আমার কিন্তু এই বিষয়টা নিয়ে আরেকটা প্রশ্ন ছিল, কই ভাই, নানা রকম বিশ্লেষণে এই সরকারকে সব মানে দুর্বল সরকার মনে হচ্ছে, দুর্বল থেকে ওই সরকার আরো দুর্বল হচ্ছে, মানে তার যে গ্রিপ, সেই গ্রিপ আরো আলগা, মুঠি আরো আলগা হচ্ছে। তারেক রহমান সাহেব দেশে ফিরলে এই মুঠি কি আরো আলগা হবে? মানে এই 2 মাস কি এই সরকারের পক্ষে, একটা সরকার চালাইতে গেলে যেরকম নিয়ন্ত্রণ বা থাকা দরকার, সক্ষমতা থাকা দরকার, সেটা কি আরো কমবে? আপনার কি মনে হয়? ওই যে আমি আগে বলছিলাম যে এখনো পর্যন্ত উপাদানগুলি মনে আছে, এই উপাদানটা একটু ব্যাখ্যা করি তাহলেই হবে ছোট করে। তিনটা শক্তির প্রতীক হিসেবে এখানে উপস্থিত আছেন সরকারের বা রাষ্ট্রের সরকারের দিক থেকে প্রফেসর ইউনূস, প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দলগুলোর তরফ থেকে প্রধানত বিএনপির তারেক রহমান, এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সেনা প্রধান। এই তিনটা শক্তি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা তারা কেন গুরুত্বপূর্ণ হওয়া উচিত কিনা সেটার আরেকটা তর্ক। আমি তো এই যে রাষ্ট্র ব্যবস্থাকে অগণতান্ত্রিক মনে করি। এই রাষ্ট্র পার্টি আমি চাই না নতুন গণতান্ত্রিক রাষ্ট্রটাই, সেটা একটা আরেক আলাপ। প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনের জন্য এই তিনটা ফ্যাক্টরস যদি এক থাকে তাহলে নির্বাচনটা হবে। ফলে আমি মনে করি অধ্যাপক ইউনূস, তারেক রহমান এবং জেনারেল ওয়াকার, এই তিনজনের মধ্যে যদি একটা ভালো সমঝোতা থাকে, এই সমঝোতারা যখন সমাজ টের পাবে, অপরাপর শক্তিগুলি যখন টের পাবে, তখনই নির্বাচন বিরোধী তৎপরতা দুর্বল হয়ে আসবে। আবার সেইখানেই আবার নির্বাচন কমিশনও ওই প্রশাসনের উপর তার কর্তৃত্ব চর্চার জন্য আপনার শক্তিমান হবে। ফলে এই কারণেই বলছি যে এদের মধ্যে যাতে ভাঙন ধরে সেটাও চেষ্টা করার লোকজন আছে। এটা আমরা মাঝে মধ্যে নানান লক্ষণ দেখি। ইউনূস সাহেব যদি নির্বাচনটা সত্যিকার অর্থে করতে চান, অর্থাৎ তার যে সমস্ত লোকেরা নির্বাচনটাকে প্রলম্বিত করে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চান, অথবা ক্ষমতার বাইরের যারা এই ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের রাজনীতিকে এগিয়ে নিতে চান, তাদেরকে যদি নিয়ন্ত্রণে আনতে পারেন এবং অন্য দুইটা ফ্যাক্টরের সঙ্গে একটা সমঝোতার মধ্য দিয়ে ইলেকশনটা করার উদ্যোগ নেন, তাহলে সফল হবে। তা নাহলে বাংলাদেশের কপালে আরো অনেক দুর্ভোগ থাকবে। আমার মনে হয় না যে তারা এই তিন পক্ষে এটা বুঝতে পারবেন এবং বাংলাদেশের মানুষকে এই দুর্ভোগের মধ্যে ফেলবেন না। আমার সর্বশেষ প্রশ্ন, অনেকেই বলতেছেন যে এই দেশের সরকারে যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ আসলে বিদেশে আশ্রয় নিতে হবে, কেউকে পালিয়ে যেতে হবে। এটা অনেকে মানে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশি ইনফ্লুয়েন্সারের পক্ষ থেকে বলা হয়েছে, নানা লোকদের পক্ষ থেকে বলা হয়েছে। আপনার কি এরকম কোনো কিছু মনে হয়? আমার প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হস্তান্তরের পরে কি তার যে স্বাভাবিক কার্যকর্মগুলি সেগুলি করতে পারবেন, তার উপদেষ্টারা করতে পারবেন? কেন আমি এই প্রশ্নটা করতেছি, কারণ আমার